নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে দুর্দান্ত একটি ঘটনা নিয়ে। আর এরকম ঘটনা কিন্তু সত্যি কথা বলতে আমাদের খুব কমই আসে, ডিম্যান্ড আছে এরকম ঘটনার। আর এরকমই ঘটনা আমার কাছে সত্যি কাল রাতে আসে। ঘটনাটা তোমাদের শোনাবো, তার আগে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ওকে, তো চলো এবার আমরা সোজা ঘটনায় যাব। একদম ভয়ঙ্কর একটা ঘটনা। অনেক দিন ধরে আমি ভাবছিলাম যে বিগত কয়েকদিন হয়ে গেছে এরকম ঘটনা আসেনি। সত্যি কথা বলতে জানি না, মন যা চায় সেটা কিন্তু হয়ে যায়। তো কালকে রাতের বেলা একটি ঘটনা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এক ভাই শেয়ার করে। ঘটনাটা তোমাদেরকে শোনাবো। এতটাই ভয়ঙ্কর ঘটনা, যে ঘটনাটা শুনলে পারে বেশ গা ছমছম করবে। তবে বেশি কথা বাড়াবো না, সোজা যাব ঘটনা। আমাদের আজকের ঘটনা পাঠায় সাগর। সাগর ভাইয়ের বয়স হচ্ছে 23 বছর। ভাই বলে, দিদি ভাই এই ঘটনাটা ঘটে আমার বাবার সাথে। আমার বাবা প্রায়শই লাস্ট ট্রেনে বাড়ি ফেরে। আর এই ঘটনাটা একদম লাস্ট ট্রেনে বাড়ি ফেরার একটা ঘটনা। আমাদের বাড়ি হচ্ছে কালনা, মানে বুঝতেই পারছো কতটা দূর কালনা। তো কালনা যেইটুনিক ভাইয়ের বাড়ি, আর ভাইয়ের বাবা প্রত্যেক দিন শিয়ালদায় যায় কাজে। বুঝতেই পারছো শিয়ালদা থেকে কালনা মানে কতটা ডিস্টেন্স হতে পারে। তো দুটো ট্রেন কিন্তু তার বাবাকে পরিবর্তন করে তারপর যেতে হয় কালনায়। তো আজকের ঘটনাটা বলবো এতটাই লোমহর্ষক, সবাইকে বলবো মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনাটা শোনো। এবার যেরকম ভাবে ভাই আমাকে ঘটনাটা পাঠায় আমি সেরকম ভাবে তোমাদের সামনে তুলে ধরবো। আমার নাম হচ্ছে সাগর বিশ্বাস। আমার বয়স এখন বর্তমানে 23 বছর। আমি পড়াশোনা করি, সাথে আমাদের কালনাতেই একটি দোকানে, ফাস্টফুডের দোকানে আমি ইভিনিং টাইমে থাকি, সেখানে আমি কাজ করি। এবার আমি ঘটনাটা আসছি বিস্তারিত। সাগর বলে, দিদি ভাই আমার বাবা শিয়ালদায় প্রত্যেক দিন ডেলি প্যাসেঞ্জারি করে, এভরিডে। তো যেইটুনিক কালনা থেকে শিয়ালদা যেতে আর আসতে কতটা সময় লাগে, তার মধ্যে ট্রেন পরিবর্তন করতে হয়। সকালবেলা একদম ভোরবেলা আমার বাবা বাড়ি থেকে বেরোন, আর একদম শেষ ট্রেনে আমার বাবা বাড়ি ফেরেন। বলতে পারি বাবার কিন্তু প্রত্যেক দিন একটা লড়াই থাকে ট্রেনে করে যাওয়ার আসা। আর বুঝতেই পারছো ট্রেনে কতটা ভিড় হয়। তো এবার ঘটনাটা বলি। আমাদের সাগর বলে, দিদি ভাই আমার বাবা কদিন ধরে খুব অসুস্থ হয়ে যায়। তো আমরা বাবাকে বলি যে বাবা তুমি যেখানে চাকরি করো, বাবা অ্যাকচুয়ালি শিয়ালদায় একটা প্রাইভেট অফিসে চাকরি করে। যেহেতু আমাদের কালনায় সেরকম ভাবে কোনো কাজবাজ নেই, তার জন্য বাবা শিয়ালদায় যায় কাজের জন্য। তো বাবা শুধু একা যায় না, বাবার সাথে আরো 4 জন যায়। টোটাল আমার বাবার বন্ধুরা, অ্যাকচুয়ালি ওরা বন্ধুই হয়ে গেছে। তো তারা 5 জনে মিলে প্রত্যেকদিন ডেলি প্যাসেঞ্জারি করে কালনা থেকে। এবার ঘটনাটা ঘটে, বাবার কদিন ধরে শরীরটা ঠিক যাচ্ছে না। তো বাবাকে আমার মা বলছে যে আচ্ছা তুমি প্রত্যেকদিন তো যাওয়া আসা করো, বিশাল বড় একটা তোমার শরীরে ধকল পড়ে যায়, তুমি একটা কাজ করো, কদিনের জন্য তুমি তোমার অফিসে বলে তুমি ছুটি নাও। আমার বাবা বলে যে প্রাইভেট একটা অফিসে আমি চাকরি করি, তো ওখানে যদি আমি ছুটি নিই তাহলে পারে আমার জন্য কেউ বসে থাকবে না। কারণ সত্যি কথা বলতে আমরা সবাই জানি যে আমাদের পশ্চিমবঙ্গে কাজের অবস্থা কেমন। তো সেখানে গিয়ে আমার বাবা বলে যদি আমি না যাই তাহলে পরে অন্য কাউকে নিয়ে নেবে। আর একদিন বাড়িতে বসে আমার শরীর ঠিক হয়ে যাবে না। যদি আমাকে কাজের ওখানে ছুটি নিতে হয় মিনিমাম 1 সপ্তাহ, তো 1 সপ্তাহের জন্য আমি যদি বাড়িতে বসে থাকি তাহলে অন্য কাউকে কাজের ওখানে নিয়ে নেবে। যার জন্য আমার বাবা কোনো দিন বাড়িতে থাকতো না, শুধু বাবার রোববার দিন অফিস ছুটি থাকতো, রোববার দিন বাবা বাড়িতে থাকতো। এবার ঘটনাটা বলি। আমার বাবা একদিন অফিস ফেরত বাড়ি ফিরছে। যখন বাড়ি ফেরে বাবা তখন মোটামুটি 12টা, 12:30, 1টা এরকম বেজে যায়। কোনোদিন বাবা 12টার মধ্যে আসে, কোনোদিন বাবা 12:30, কোনোদিন 1টাও হয়ে যায়। ট্রেন লেট হতে পারে, কারণ বাবা তো এক ট্রেনে আসে না, ট্রেন পরিবর্তন করে করে আসে। তো সেরকম বাবার দেরি হয়। একদিন প্রচন্ড বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, আর
আমার মা আমাকে বারবার করে এসে বলছে, বাবাকে একটু ফোন কর না রে, বাবাকে, সাগর একটু ফোন কর তো, দেখ তো তোর বাবা এখনো পর্যন্ত আসলো না, আর এত বাইরে বৃষ্টি, মুষলধারে বাইরে বৃষ্টি হচ্ছে। তো মা শুধু বলছে, বাবাকে একবার তুই ফোন কর, আর নইলে পারে তুই একটা, মানে বাবা তো কেন ফোন করছে না, তোর বাবা কেন ফোন করছে না, মানে মায়ের মাথা খারাপ হয়ে গেছে। এটা হওয়া স্বাভাবিক, কারণ বাইরে এত বৃষ্টি ঝড় হচ্ছে, মানে পুরো সন্ধে দিয়ে বৃষ্টি নেমেছে কাল নাই, ঠিক আছে। তো লোকজন পুরো ফাঁকা, রাস্তায় লোকজনই নেই। সেখানে গিয়ে রাত তখন 12টা বেজে গেছে, বাবাকে ফোনে পাচ্ছে না। বাবা এমনি সময় ফোন করে, অফিস থেকে বেরিয়ে 2-3 বার তো ফোন করেই, কিন্তু সেই দিন একবারও বাবা সন্ধ্যের পর থেকে ফোনই করেনি। মা তো প্রচন্ড চিন্তায় আছে। এবার মা বুঝতে পারছে না যে সত্যি এই বৃষ্টিটা শিয়ালদার দিকেও কি হচ্ছে, না এখানে শুধু হচ্ছে, বা শিয়ালদার দিকেও দেখো একটু বৃষ্টি হলে জল জমে যায়, যানবাহন ব্যবস্থা বন্ধ হয়ে যায়, সেরকম ভাবে খুবই প্রবলেমের মধ্যে পড়তে হয় কলকাতাবাসীকে। তো মা খুব চিন্তা করছে। এবার সব থেকে বড় কথা, বাবার সাথে আরো দুজন, মানে 4 জনের মধ্যে 2 জনের নাম্বার আমাদের কাছে আছে। আর এমন দুর্ভাগ্যবশত সেদিনকে ওই 2 জনকেও ফোনে পাওয়া যাচ্ছে না, সবার ফোন বলছে সুইচ অফ। বাবাকে ফোন করছি, বাবার ফোনও সুইচ অফ। এবার সত্যি কথা বলতে, আমি ওই বৃষ্টির মধ্যে রাত 12টার সময় সাইকেল নিয়ে আমি কালনা প্ল্যাটফর্মে আসি রাতের বেলা। আমি যখন আসলাম তখন দেখলাম কোনো ট্রেন নেই, পুরো ফাঁকা, আর পুরো প্ল্যাটফর্ম জনমানবহীন, একটা মানুষজন নেই। তো লাস্ট ট্রেনই সবে আসবে, মানে লাস্ট ট্রেনের অপেক্ষা। তো আমি কি করলাম, বললাম যে এত যখন বৃষ্টি হচ্ছে, আমি তাহলে একটা কাজ করি, দাঁড়াই, বাবা তো আসবেই, বাবা হয়তো লাস্ট ট্রেনেই আসবে, কারণ বাবা শেষ ট্রেনেই তো বাড়ি ফেরে। বাবা আসলে বাবাকে একবার নিয়ে বাড়ি চলে যাব। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি এক্সট্রা একটা ছাতাও নিয়ে যাই, বাবাকে সাইকেলে বসিয়ে নেবো, ছাতাটা বাবা ধরবে, চলে যাব। তো সেই ভেবে আমি দাঁড়িয়ে রয়েছি। তো বিশ্বাস করবে না, আমার এত ভয় লাগছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সমানে নখ কাটছি। আমার এই হ্যাবিটটা আছে। সাগর বলছে আমি নখ কাটি সবসময়, বাড়িতে খুব বকা খাই, এমনকি কলেজেও বকা খাই সবার কাছে, নখ কাটার না আমার একটা ব্যাড হ্যাবিট। তো আমি একটা জায়গায় দাঁড়িয়ে নখ কাটছি। তো আমার এত ভয় লাগছে, আর চারপাশে না প্রচন্ড, মানে বিদ্যুৎ চমকাচ্ছে, তো থেকে থেকে চিরিক চিরিক করে বিদ্যুতের যে আলোটা ছিটকে ছিটকে পড়ছে, সেই আলোতে কোনো জায়গায় অন্ধকার, সেই জায়গাটা আলো হয়ে যাচ্ছে, মানে একটা অদ্ভুত, মানে অনুভব হচ্ছে আমার দাঁড়িয়ে, প্রচন্ড ভয় লাগছে। তারপর আমি অনেকক্ষণ দাঁড়ানোর পর কোনো মতে ট্রেন আসে না, ট্রেন আসার সময় পেরিয়ে যায়। তো আমি গুটি গুটি পায়ে চলে যাই যেখানে স্টেশন মাস্টার থাকে ওখানে। তো দেখলাম স্টেশন মাস্টার তখন রাত 12টার সময় চা খাচ্ছে। আমি যেতে আমাকে দেখে বললো, এই কে তুমি? তখন আমি বললাম যে, ও কাকু, আসলে আমার বাবা তো প্রত্যেকদিন লাস্ট ট্রেনে বাড়ি ফেরে, তো বাবা এখনো আসেনি, ওই জন্য চিন্তা হচ্ছে, বিকেল থেকে তো বৃষ্টি নেমেছে, তাই এসে একটু দাঁড়ালাম, মা বাড়িতে, খুব চিন্তা করছে কাকু, বাবা আসেনি। তখন আমাকে সে কাকু বলল, কেন তোমার বাবার কাছে ফোন নেই, ফোন করে দেখো না। তখন আমি বললাম যে, হ্যাঁ কাকু, বাবাকে ফোন করেছিলাম, আসলে বাবা ফোনটা ধরছে না, কারণ বাবার ফোনটা বলছে সুইচ অফ। বাবা তো সন্ধ্যেবেলায় প্রত্যেকদিন ফোন করে, কিন্তু আজকে না কাকু, বাবা একবারও ফোন করেনি, তাই মা খুব চিন্তা করছে, তাই জন্য আসলাম। তখন সেই স্টেশন মাস্টার বললেন যে আজকে ট্রেন ঢুকতে লেট হবে, কারণ এত বৃষ্টি হয়েছে, তার কারণে অনেক রেল লাইনে কিন্তু জল জমে গেছে, কিছু কিছু জায়গায় ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে। 8টা দিয়ে, রাত 8টা দিয়ে কিন্তু ট্রেনের গন্ডগোল আরম্ভ হয়েছে, ট্রেন আস্তে আস্তে অনেক দেরি হবে, তুমি খোকা বাড়ি চলে যাও, তোমার বাবা ঠিক চলে যাবে, কতক্ষণ দাঁড়াবে এখানে, আর নহালে পারে আমার কেবিনে এসে বসো। উনি বললেন, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে আর বজ্রঘাত করছে, তো তো যার জন্য উনি বললেন ভিতরে বসো। তো আমি ভাবলাম যে ভিতরেই বসি, বাইরে ওখানে দাঁড়িয়ে রয়েছি, ভয় লাগছে, আর ওরকম ভাবে আমি কোনোদিন এত রাতে তো বাইরে বেরোইনি। তা আমি ওই স্টেশন মাস্টার তখন চা খাচ্ছে, আমি ওখানে গিয়ে একটা চেয়ার দিল, ওখানে বসলাম, বসে আছি অনেকক্ষণ, তাও প্রায় 10-15 মিনিট বসে আছি। তো ট্রেনের কোনো রকম খবর নেই, ট্রেনের কোনো শব্দ শুনতে পাচ্ছি না। তো আমি তখন ওখান থেকে উঠে বাড়ি চলে আসি, জানি না কেন আমার ভালো লাগছিল না। আমি বললাম, যাক গে, বাবা
তো একা আসবে না, বাবার সাথে তো বাবার বন্ধুরাও থাকবে, বাবা চলে আসবে। আর ওরকম বাবার মতো অনেক যাত্রী ট্রেন থেকে তখন নামবে। আমি বাড়ি চলে যাই। তা সত্যি কথা বলতে আমি বাড়ি চলে যাই। এইবার ঘটনাটা ঘটে যেটা বাবার মুখ থেকে শুনি। আমার বাবা বলে, যখন মা জিজ্ঞাস করে যে বাবার শরীর খারাপের জন্য, যেটা প্রথমে তোমাদের বললাম বাবার কয়েকদিন ধরে শরীর খারাপ ছিল, তখন আমার মা জানতে চাওয়াতে বাবা বলে, মনে আছে একদিন খুব বৃষ্টি হচ্ছিল একদম বজ্রঘাত সহকারে, সেদিন শেষ ট্রেনে আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। তখন আমার মা বলে, কি হয়েছে? আমার বাবা জানায় যে আমার যে দুই বন্ধু, আমরা তো 4 জন যাই, মানে টোটাল 5 জন বাবাকে নিয়ে। তো সেই দিনকে 2 জন যাইনি, আমরা 3 জন গেছিলাম। 3 জনের মধ্যে আমাকে ছেড়ে আরো 2 বন্ধু, ওরা অফিসের টিফিন আওয়ার্সেই চলে আসে বাড়ি, আর একা আমি পড়ে যাই। আর সেদিনকে ট্রেনের এতটা গন্ডগোল ছিল, যার জন্য আমি যখন আসি তখন প্রায় রাত 12:45। রাত 12:45-এ আমি ট্রেন থেকে নামি। আরো আমার সাথে 5-6টা যাত্রী কালনা প্ল্যাটফর্মে নামে। তারপর তারা স্টেশন থেকে নেমে যে যার মতো চলে যায়। যখন আমি একা পথ ধরে আসছি, আমার পিছনে একজন হেঁটে হেঁটে আসছে, যে ছাতা নিয়ে রয়েছে, পুরো তার বুক পর্যন্ত ছাতাটা সামনে ঢাকা। আমি তাকে পেছনে বারবার ফিরে দেখছি। আমি তো সেদিন ভিজে ভিজে এসেছিলাম, মনে পড়ে। তখন আমার মা বলল যে হ্যাঁ হ্যাঁ, তুমি সেদিন ভিজে এসেছিলে, তারপরে তোমার শরীরটা খুব খারাপ করেছিল তো। বলল হ্যাঁ। সেই দিনকে আমি তাকে বারবার করে দেখছি যে আমাদের যদি পাড়ার কেউ হয় তাহলে বলবো যে ভাই চল দুজনে মিলে ছাতায় করে চলে যাই, কারণ আমি তো ছাতা আনিনি, ভিজে ভিজে যাচ্ছি, চল দুজনে ছাতা ধরে চলে যাই, কমসে কম মাথাটা তো বাঁচবে, গাটা নয় ভিজুক। আমি বারবার করে তাকে ঘুরে ঘুরে তাকাচ্ছি পেছনে। সে দেখছি জানি না সামনে সোজা পথ সে কি করে দেখছে, কারণ তার যে ছাতাটা পুরোটাই বুক পর্যন্ত টানা, আড়াল করা। সে ওরকম ভাবে কি করে হেঁটে ওই রাতের অন্ধকারে আসছে এটা আমার জানা নেই। তারপর একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে যখন আমি স্টেশন থেকে নেমে সোজা এসে যখন বাঁ দিকে টার্ন করি, আমাদের বাড়ির যে গলি আসবে, তখন আমি দেখলাম ও আমার পেছনে পেছনেই রয়েছে। কিন্তু এমন জায়গা দিয়ে সেই মানুষটা গায়েব হয়ে গেল, সেই মানুষটা যাওয়ার মতো কোনো গলি নেই, সে কিন্তু ভ্যানিশ হয়ে গেল। আচ্ছা, তাকে আমি দেখতে পারিনি। তারপর আমার একটা ওই রাতের অন্ধকারে না, জানি না কেন সবার সাথে আসি বলে হয়তো ওই জিনিসটা মনে হয় না, সেদিনকে আমার না একটু ভয় ভয় লাগছিল। আর তখন কিন্তু বৃষ্টিটা একটু ধরেছে, পড়ছে টিপ 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 করে, তখনও আমি ভিজে গেছি। তবে সমানে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে। আর আমি খুব ভালো করে দেখলাম ওই বিদ্যুৎ চমকানোর যে আলোটা, তার মধ্যে দেখি যখন আমি, আমার গা কাটা দিচ্ছে দেখো, যখন আমি আমাদের আমাদের বাড়ির দিকের গলি আমি ধরি, তখন আমাদের যে গলি দিয়ে ঢুকেই ওখানে যে মণ্ডল বাড়ির পাশেই, মানে মণ্ডল বাড়ি বলে একটা ওখানে নাম করা বাড়ি আছে, মণ্ডল বাড়ি, অনেক বড় বাড়ি, বাড়িতে কেউ থাকে না, ওদের বাড়িটা বাগান করা, ঠিক আছে। তো ওই নেম প্লেটে মণ্ডল বাড়ি বলে একটা নেম প্লেট বসানো রয়েছে, তো সবাই মণ্ডল বাড়ি বলে। ঠিক ওই মণ্ডল বাড়ির পাশেই রয়েছে কলা বাগান। আমার বাবা বলছে যে মানুষটাকে আমি দেখছিলাম আমার পেছনে আসছে ছাতা মাথায় দিয়ে, ওই যখন বিদ্যুৎ চমকায়, হঠাৎ আমি যখন তাকাতে তাকাতে আসছি হনন করে চারপাশে, ও কোথায় গেল। আর এরকম কোনো গলি নেই যে ও ঢুকে যাবে, বা ওখানটা এমন কোনো বাড়িঘর নেই যে বাড়িতে চলে যাবে, ঠিক আছে, দুপাশে কিন্তু ফাঁকা। হঠাৎ করে দেখলো ও গায়েব। তারপর বাবা যখন খুব তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে আসছে, পুরো রাস্তা ফাঁকা, বুঝতেই পারছো এমনিতে সন্ধ্যে থেকে পুরো কালনা সেদিনকে ফাঁকা, এত বৃষ্টি হচ্ছে, রাস্তায় কোনো কোনো জায়গায় জলও জমে গেছে। তখন আমার বাবা দেখতে পায় যে সেই ছাতা এতটা, তার বুক পর্যন্ত ছাতাটা টানা, সেই মানুষটা ঠিক ওই মণ্ডল বাড়ির পাশে যে কলা বাগান, ঠিক ওই কলা বাগানে ওরকম ভাবে দাঁড়িয়ে আছে। আমার বাবা যখন এই দৃশ্য দেখে, আমার বাবা প্রচন্ড ভয় পায়। আর এতটা বাবা ভয় পায়, বাবা ভয়তে ওখান থেকে
তখন দৌড়াতে শুরু করে। দৌড়াতে বাবার কাছে একটা ব্যাগ থাকে, ব্যাগটা বাবা বুকের কাছে জড়িয়ে নিয়ে বাবা ওখান থেকে দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে যখন বাড়ির সামনে আসে তখন বাবাকে পেছন দিয়ে বাবার নাম করে কেউ ডাকে। বাবা কিন্তু অনেক জোরে ওখান থেকে জল কাদার মধ্যে ছপাত ছপাত করে বাবা কিন্তু দৌড়াচ্ছে। বাবার প্যান্ট জামা জুতো সব কিন্তু ভিজে যাচ্ছে, এমনি তো বৃষ্টিতে ভিজে গেছেই, ভিজে যাচ্ছে। কিন্তু বাবা তখন এতটা ভয় পায়, বাবা মানে কোনোভাবে দৌড়িয়ে বাড়ি পর্যন্ত আসতে পারলে হয়। বাবা যখন একদম আমাদের বাড়ির উঠোনে ঢুকবে কিছুটা দূরত্বে, তখন বাবাকে নাম করে ডাকে যে কিরে, ওই কি হলো, এই সমর। আমার বাবার নাম হচ্ছে সমর। বলছে এই সমর, তুই এত দৌড়াচ্ছিস কেন, আমাকে দেখে ভয় পেয়েছিস বলে বিকট একটা অট্টহাসি দেয়। যখন বাবা ঠিক আমাদের উঠোনের সামনেটা এসে ঘুরে তাকায় তখন দেখছে, সে কি বলবো, আমার বাবা যেটা জানায় এখানটা ফাটা, এইখানটা ফাটা, পুরো গল গল করে রক্ত পড়ছে, এখানটা ফাটা, ঠিক আছে, হাতের এগুলো ছেঁড়া, বুকের এখানটা না এতটা যে ছাতা টানা বললাম, বুকের এখানটা মাংস পুরো উড়ে গেছে, এখানটা নেই, এতটা ছাতায় আবদ্ধ ছিল, আটকানো নেই। আমার বাবা কিন্তু তাকে দেখে চিনতে পারে যে সে কে। হ্যাঁ, আমার বাবা ওই মুহূর্তে তাকে দেখে বুঝতে পারে যে সে কে। আমার বাবা কোনো কথা না বলে ঘুরে আবার সাথে সাথে বাড়িতে ঢোকে। তখন কিন্তু বাড়িতে আমার মা যাক না, আমি ঘুমিয়ে পড়ি সেই দিন রাতে। তারপরে বাবা কিছুই বলেনি, কিন্তু তোমাদের যে প্রথমে বললাম আমার বাবা শরীর খারাপের কারণ, সেটাই জানায় যে তারপর আমি সেদিনকে রাতে কোনো রকমে না খাওয়া দাওয়া করে জামা কাপড় পরিবর্তন করে শুয়ে পড়ি। সকালবেলা কাজে যেতে হবে, এত রাতে বাড়িতে এসে অনেক ভোরে বাবাকে কিন্তু বাড়ি থেকে বেরোতে হতো। বাবা সকালবেলা উঠে বাবার বন্ধুদেরকে ফোন করে, ফোন করে বাবা জানতে চায় কিরে গোপাল, তুই কেমন আছিস। এক বন্ধু গেল, বাবার আর এক বন্ধু রিন্টু, তাকেও ফোন করে, রিন্টু কিরে আজকে যাবি তো, কালকে তো চলে আসলি। তখন রিন্টু বলল, তুই জানিস না যে কি হয়েছে, অফিসে তো আমি কালকে রাতেই ফোন করে দিয়েছি, আজকে আমরা কেউ যাব না, যাস না, অফিস হয়তো হাফ ডে আজকে হবে, না গেলেও কোনো অসুবিধা হবে না, জানিস না কি হয়েছে। তখন বলল, অমর তো কালকে ট্রেন থেকে পড়ে গেছে রে, ট্রেন থেকে পড়ে তো মারা গেছে। আমি তখন বললাম, কি বলছিস, অমরের মতনই আমি কালকে একজনকে দেখেছিলাম যে আমার পেছনে পেছনে আসছিল, কিন্তু আমি যখন আমার বাড়ির উঠোনে দৌড়ে উঠবো আমি ওকেই দেখছিলাম, কিন্তু আমি অতক্ষণ ওকে বুঝতে পারিনি, কারণ ওর মুখ তো আমি দেখতে পারিনি, পুরো ছাতা ওর বুক পেট পর্যন্ত নামানো ছিল, কিন্তু যখন উঠোনের সামনে আমি ঢুকবো ভয় পাচ্ছি, ও দৌড়ে দৌড়ে আসছি ওরই ভয়তে, যে কে ছাতা মাথায় দিয়ে উড়ুম করে আসছে, তারপর কলা গাছের ওখানে দেখেছি, কলা বাগানের কাছে, যে ও আমার আগে আসলো কি করে, একটাই তো রাস্তা। তারপর ও আমাকে কিন্তু নাম ধরে ডাকে, আমি কিন্তু তখন ওকে দেখি, কিন্তু আমি ভাবলাম ধুর আমি কি ভুলভাল দেখছি, ও তো কখন বাড়ি চলে গেছে, আর ও তো টিফিন টাইমে বেরিয়ে গেছে, ও কি করে পড়লো। তখন বাবার সে বন্ধু ফোনে জানায় যে কালকে যখন ঝড় বৃষ্টি হচ্ছিল সবাই বাড়ি ফেরার জন্য খুবই তাড়াহুড়ো করছিল, আর ট্রেনে সেদিন প্রচন্ড ভিড় হয়। আর সত্যি কথা বলতে ট্রেন তো বুঝতেই পারছো অনেকটা লেটে লেটে চলছিল, তখন ওই ঝড় বৃষ্টি জলের সময় রেল লাইনেও কিন্তু প্রচুর জল জমে যায়, আর ওই সময় না ট্রেন কিন্তু একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, তো যার জন্য কিন্তু ট্রেনের পুরো নিয়মটাই কিন্তু পরিবর্তন হয়ে যায়, ঠিক টাইমে ট্রেন চলে না, অনেকটা সময় লাগে, যার কারণে খুব তাড়াহুড়ো করে ট্রেনের মধ্যে উঠে তো যায়, কিন্তু জায়গা না পাওয়ায় আর এত ভিড় ঠেলে ভিতরে না ঢুকতে পেরে গেটের সামনে ঝুলছিল, আর পোস্টে বাড়ি খায়, বুঝতে না পেরে এত ভিড় ছিল, পোস্টে বাড়ি খায়, পোস্টে বাড়ি খেয়ে একদম রেল লাইনের মধ্যে পড়ে যায়, আর একদম সাথে সাথেই ওখানে ডেট, সেই বাবার বন্ধু কিন্তু মারা যায়। এইবার এই ঘটনাটার মধ্যে আমার বাবা বলে, এই ঘটনাটা যে আমার সাথে ঘটেছিল এটা শুধু আমিই জানি, যে আমি সেদিন ভয় পাচ্ছিলাম যখন ট্রেন থেকে, শুধু আমি একা না, সেদিনকে রাত 12:45 ট্রেন থেকে আমি, আমার সাথে আরো 6 থেকে 7 জন আমরা ট্রেন থেকে নামি, একদম শেষ ট্রেন যখন নামি
তখন কিন্তু রাস্তায় ওরকম ছাতা মাথায় দিয়ে ওরকম কেউ ছিল না। সবাই কিন্তু একদম স্টেশন থেকে নেবে যে যার মতো চলে গেল, কেউ কিন্তু আমার যে বাড়ির দিকে সেই দিকে আসেনি। আমি কিন্তু দেখলাম সবাই চলে গেল, আমি কিন্তু নিজের মতো নিজে একা আসছিলাম। আর আমার কাছে ছাতা না থাকায় তখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর যা বৃষ্টি পড়ছিল মোটামুটি সেই বৃষ্টিতে একটা মানুষ ভিজে যাওয়ার জন্য যথেষ্ট। আমিও ভিজছি, শুধু আমার কাছে যে অফিসের ব্যাগটা ছিল আমি শুধু বুকের কাছে রেখে দিয়েছি, মানে জামাটার তুলে ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়েছি, তাও আমার ব্যাগ ভিজছে। রাতের বেলা ওরম করে যখন আসছি, যখন আমি পায়ের শব্দ পাই পেছনে তাকাই, তখন থেকে ওরম ছাতা বুক পর্যন্ত টানা আসছে। আমি বারবার দেখছিলাম, কারণ আমার অদ্ভুত লাগছিল যে সেই মানুষটা ছাতা মাথায় দিয়ে সামনে রাস্তা কি করে দেখছে। রাস্তায় এত জল জমেছে, আপড়া খাপড়া জায়গা, কোনো জায়গায় জল, কোনো জায়গায় ডোবা হয়ে গেছে। ও যদি এতটা ছাতা টেনে আসে, ও তাকিয়ে দেখছে কি করে রাস্তাটা, যার জন্য আমি দেখছিলাম। হঠাৎ করে যখন আমি আমার বাড়ির গলিতে ঢুকি, তখন যে উধাও হয়ে গেল, আমার ওখানটা ভয় লাগে। তারপরে ওকে আমি দেখতে পাই মন্ডল বাড়ির পাশে কলা বাগানে। সেটা কি করে হয়, কারণ একটাই রাস্তা, সরু বাড়ির গলির রাস্তা, ওখানে ও কি করে আগে গেল। আর তার থেকেও বড় কথা, যেখান থেকে ও ভ্যানিশ হয়ে যায় ওখানে কোনো যাওয়ার মতো না বাড়ি না গলি আছে। আচ্ছা, তারপর যখন আমি বাড়ির উঠোনে যখন ঢুকবো, ভয়তো দৌড়াতে দৌড়াতে এসে তখন আমার নাম ধরে আমাকে ডাকে। যখন আমাকে নাম ধরে ডাকে আমি ওকে তাকাই, তখন কিন্তু আমি ওকে বুঝতে পারি। কিন্তু আমি ভাবলাম যে ধুর, এরকম কি করে হবে, ও তো টিফিন আওয়ার্সে বেরিয়ে গেছে, বেরিয়ে চলে এসছে, কি ভুলভাল দেখছি, কি আমি দেখছি। হ্যাঁ, এবার অনেক সময় হয় না, মাথায় প্রচুর চাপ হলে, একটা চিন্তা প্রেশার থাকলে না ওরকম ভুলভাল হয়। তো আমি সেই ভেবে ভয়তে বাড়ি চলে যাই, কাউকে কিছু বলিনি। আমার বাবা সেদিনকে বলে মাকে, জানো এইটা আমার মনে হয়, ও যে মারা গেছে, আমরা তো একসাথে বাড়ি ফিরতাম, ও যে ট্রেন থেকে ওরকম ধাক্কাধাক্কি করতে করতে এত ভিড়ের কারণে মারা গেছে, ট্রেন ট্রেন থেকে পড়ে গেছে, সাথে সাথেই মারা গেছে। ওর আত্মাটা, আমার মনে হয় ভয় পাচ্ছিলাম বলে বাড়ি পর্যন্ত আমাকে ওরকম ভাবে দিয়ে গেল। হতে পারে পথে আমার ওর থেকেও কোনো একটা বড় ধরনের বাধা ছিল। তারপর আমার বাবা এই কথা বলে, যখন বাবা সকালবেলা জানতে পারে যে বাবার 4 বন্ধুর মধ্যে এক বন্ধু মারা গেছে কালকে রাতে, তো বাবা সেদিনকে অফিস যায়নি। তারপর সেই বন্ধুর বাড়িতে সবাই যায়, আমি মাও গেছিলাম, সবাই আমরা যাই। তারপরে ওখানে সবই দেখলাম, একটা শোকের বাড়ি, বুঝতেই পারছো। তো দর্শক বন্ধু, ঘটনাটা তোমাদের কেমন লাগলো? আমার কিন্তু ঘটনাটা দুর্দান্ত লেগেছে। ঘটনাটা সত্যি জানি না আমি কেমন ভাবে মানে প্রেজেন্টেশন করতে পারলাম, কিন্তু ঘটনাটা সত্যি আহ ভয়ও আছে, সেরকম মায়া আছে, সেরকম একটা দায়িত্ব পরায়ণ একটা মানুষ, যে যার সাথে কোনো রক্তের সম্পর্ক নেই, তার জন্যেও সে না থাকার পরেও কতটা করতে পারে। আজকে সাগরের বাবা সেটাই বুঝিয়ে দিল। শুধু কিন্তু একসঙ্গে যেতে আসতো, তারা কিন্তু কর্মক্ষেত্রে খুব ভালো বন্ধু ছিলেন। তো আশা করি ঘটনাটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। আর যেতে যেতে বলবো, স্ক্রিন দেওয়া নাম্বারে সবাই কিন্তু আমাকে হাই লিখে ঘটনা শেয়ার করো, যেরকম ভাবে আমাদের এই সাগর ভাই ঘটনা পাঠায়। আমাদের কিন্তু অনেক ঘটনা আসছে, অনেক ঘটনা। সবাই বলছে দিদি ভাই, ঘটনাগুলো তোমাকে যে শোনাচ্ছি, এই ঘটনাগুলো আমাদের জীবনে বাস্তবে ঘটে গেছে। এই ঘটনাগুলো তোমাকে যেতনিক এই নাম্বারটা দিয়ে আমি যে মানুষকে কতটা উপকার করেছি, যারা বলতে পারে তারা বলে দিদি ভাই, তোমাকে ঘটনা পাঠিয়ে আমাদের না মন হালকা হয়, যে তোমাকে একটা ঘটনা পাঠালাম, বলার মতো কাউকে পেলাম। আর তুমি আশা করি ঘটনাগুলো তোমার চ্যানেলে শোনাবে। তাহলে আজকে যাব, সবার ঘটনা আমি শোনাবো, তোমরা সবাই সাথে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আর যেতে যেতে সবাইকে বলবো, প্রতি কটা ঘটনা ডিসক্রিপশন বক্সে আমার ইমেলটা পিন করা থাকে, চাইলে মেল করে ঘটনা পাঠাতে পারো। সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10টায়। আজকের মতো টাটা।